আইসিইউতে মৃত্যুর কাছে হার মানল মাইলস্টোনের শিক্ষার্থী জারিফ ফারহান সহ আরও 2 জন। সকালে 2 ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাউন বিন রহমান জানান, জারিফের শরীরের প্রায় 40% দগ্ধ ছিল। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সকাল 9:10 চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জারিফ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর ছাত্র ছিল। এর 2 ঘণ্টা পর মারা যায় মাইলস্টোন স্কুলের আয়া মাসুমা। তিনিও জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার শরীরের 90% দগ্ধ ছিল। এর আগে গতকাল 2 শিক্ষার্থী আয়মান ও মাকিন মারা যায়। সবশেষ তথ্য অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। এই দুর্ঘটনায় রাজধানীর 7টি হাসপাতালে এখনও চিকিৎসাধীন প্রায় অর্ধশত। গুরুতর দগ্ধদের যৌথভাবে চিকিৎসা দিচ্ছেন চীন ও সিঙ্গাপুরের 9 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, জারিফ ও মাসুমা নামে আরও 2 জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ স্বজনদের কাছে কি স্থানান্তর করা হয়েছে? সবশেষ খবর আমাদেরকে জানান। শান্তা, এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যে কার পার্কিং এর এক্সিট পয়েন্ট, সেখানে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়ানোর বিশেষ একটা কারণ রয়েছে। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে জারিফ নামে 14 বছর বয়সী একজন কিন্তু আজকে সকালেই মৃত্যুবরণ করেছে। তার লাশটা এখন হস্তান্তর করা হবে কিছুক্ষণের মধ্যে। এর জন্য আমরা দেখেছি কিছুক্ষণ আগেই একটি লাশবাহী যে ফ্রিজিং কার সেটা আনা হয়েছে, সেটাতে করেই আসলে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার পরিবারের কাছে হস্তান্তর করার পর। এখনো পর্যন্ত হস্তান্তর করা হয়নি। আর কিছুক্ষণ আগেই কিন্তু আরেকজন মারা গেছেন মাসুমা নামে। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী ছিলেন বলে আমরা জেনেছি। তবে নিহত যারা মারা গেছেন এই 2 জনের কারো পরিবারের কাছ থেকে কিন্তু আমরা আসলে কোনো কিছু জানতে পারিনি, কারণ এটা হাসপাতাল থেকে নিশ্চিত করা হয়েছে, কারণ তারা আসলে কথা বলার মতন অবস্থায় নেই। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান দিয়েই আসলে তাদের মরদেহটা বের করে নিয়ে যাওয়া হবে বলে আমরা জেনেছি। আর যেটা আমরা যতটুকু জানতে পেরেছি যে মাসুমার কিন্তু 90%ই পুড়ে গিয়েছিল তার শরীরের, এবং তিনি আইসিইউতে ছিলেন, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু জারিফের কিন্তু এতটা পুড়েনি, তার কিন্তু শরীরের 40% পুড়েছিল এবং তিনিও আইসিইউতে মারা গেছেন। এই নিয়ে আসলে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু মৃতের সংখ্যা বেড়ে 17তে দাঁড়ালো এবং টোটাল মৃত্যু দাঁড়ালো কিন্তু 35-এ এখনো পর্যন্ত। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা কথা বলতে পারবো বা ব্রিফ করবেন এই হাসপাতাল কর্তৃপক্ষ বা যারা ব্রিফ করে থাকেন। তো তারপরে আসলে পরবর্তী যে আপডেট সেটা আমরা জানিয়ে দিতে পারবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। শান্তা, ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। দেশে বিগত 15 বছরে গণতন্ত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর সুইডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, পরিকল্পিতভাবে দেশে গণতন্ত্র শেষ করা হয়েছে এবং 1.5 দশকের রাজনৈতিক কাঠামো ভেঙে ফেলা হয়েছে। বর্তমান রাষ্ট্র কাঠামোর পরিবর্তন দরকার জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র চর্চার মাধ্যমেই রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। এছাড়া মার্কিন ট্যারিফ বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করবো, এটাকে এইভাবে ঠিক করবো, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। যাদের কাছে প্রাণের ভয় সেই তারাই নিরাপত্তার অজুহাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও বাকের মজুমদারকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় ডিবি অফিসে। গেল বছর ঠিক এই দিনে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতাল থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। অন্যদিকে অনেক ছাত্র জনতার প্রাণ ঝরলেও তাদের খোঁজ না নিয়ে এদিন
ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও প্রশ্ন ওঠে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে কি জীবন বড় নাকি স্থাপনা? এমন সমালোচনার মুখে সেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতদের দেখতে যান হাসিনা। রিপোর্ট আদ্দিন সজীবের। দাবিটা কোটা সংস্কারের, এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল না কোনো পক্ষের। সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে স্বাধীন বাংলাদেশের ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। আন্দোলন দমাতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট, চলে ব্যাপক ধরপাকড়। এতেই ফুঁসে ওঠে দেশের মানুষ। মৃত্যুর মিছিলে লাশের সংখ্যা বাড়লেও তৎকালীন বিতর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়াকান্না, ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন আর বিটিভি ভবন নিয়ে। তাই 25 জুলাই মেট্রো রেল পরিদর্শনের পর 26 জুলাই ছুটে যান বিটিভি ভবন দেখতে। আবারও মানুষের মনের প্রশ্নটা জোরালো, হাসিনার কাছে কি জীবনের চেয়ে ভবনই বড়? এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। অবশ্য ব্যাপক সমালোচনার মুখে এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান শেখ হাসিনা। আমি এটুকু বলতে পারি, চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। অন্যদিকে কড়া গোয়েন্দা নজরদারিতে আন্দোলনকারীদের রীতিমতো কোণঠাসা করে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যায় ডিবি। সেই সাথে ধীরগতির ইন্টারনেট আর বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়ের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলন দমানোর চেষ্টা করে আওয়ামী লীগ। একটি চক্র সবসময় গোলাপানিতে মাছ শিকার করে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, কিন্তু পারেনি। হত্যা, গ্রেফতার আর নির্যাতনের আওয়ামী দুঃশাসনের ওপর মানুষের ক্ষোভ বেড়েই চলে। শেষ পর্যন্ত ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। অমাবস্যা ও নিম্নচাপের কারণে দেশের উপকূলীয় 15 জেলায় 1 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তার বিশেষ বিজ্ঞপ্তি 3-এ বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, কোনো প্রক্রিয়া ছাড়াই অবৈধভাবে শত শত বাংলাভাষী মুসলিমকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। দিল্লির দাবি, যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা সবাই অনুপ্রবেশকারী, কিন্তু এর সত্যতা পাওয়া যায়নি। এদের অনেকেই বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের বিভিন্ন রাজ্যের ভারতীয় নাগরিক। হিউম্যান রাইটস ওয়াচ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, 7 মে থেকে 15 জুন পর্যন্ত ভারত 1,500-এরও বেশি মুসলিম নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে বিতাড়িত করেছে। মিয়ানমার থেকে আসা প্রায় 100 রোহিঙ্গা শরণার্থীও এই তালিকায় রয়েছে। তবে ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। জাতিসংঘে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত সিয়াকেও জানিয়েছেন, তার দেশ নিঃশর্তভাবে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। কম্বোডিয়া এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় বলেও জানান তিনি। যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে এখনও কোনো সাড়া দেয়নি থাইল্যান্ড। এর আগে কম্বোডিয়ার সীমান্তবর্তী 8 জেলায় সামরিক আইন জারি করে থাইল্যান্ড। বৃহস্পতিবার দুদেশের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ এ পর্যন্ত অন্তত 16 জন নিহত হয়েছে। 10,000-এর বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।